অ্যাকশন কাটের আরেকটা নতুন সেগমেন্টে আজকে এমন একজন অভিনেত্রী, হ্যাঁ, এখন তো তাকে আমরা পুরোদস্তুর অভিনয়ই দেখি। আগে ওকে দেখতাম টিভিতে, আমাদের তথাকথিত টেলিভিশন চ্যানেলে অ্যাঙ্কারিং করতে, ভিজে। তো এই ভিজে থেকে একদম একটা অন্য মাধ্যমে চলে এলো, সেটা হচ্ছে অভিনয়। সুন্দরী অভিনেত্রী এবং তৎকালীন ভিজে জিনা তরফদারের সঙ্গে আজকে আমরা আড্ডা দিতে চলে এসেছি জাস্ট নিউজের অ্যাকশন কাটে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোমরা কেমন, সবাই কেমন আছো বলো, মানে আমাকে বলো, জানিও। এই যে একটা প্যান্ডামিক, লকডাউন, মানে সব মিলিয়ে একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা এখন রয়েছি। তো তুমি অনেকটা সময় এই প্যান্ডামিক মধ্যে জলপাইগুড়িতে কাটিয়ে এসছো। তো কেমন কাটলো এই সময়টা, এই যে এই লকডাউন পিরিয়ডটা তোমার? আমি 2021-এর কথাই বলছি। তো কিছু ভালো সাইডটাও আমাদেরকে দেখতে হবে এবং কিছু খারাপ সাইডটাও মাথায় রাখতে হবে। খারাপ যেগুলো সেগুলো হচ্ছে এত টেনশনের মধ্যে থাকা, যে আমাদের নিজেদের যারা পরিবারের লোকজনেরা রয়েছে কিংবা বন্ধু বান্ধব, তাদের মা বাবারা, কোনো চেনা পরিচিত কেউ প্রায় কখনো না কখনো মৃত্যুর খবর বা শরীর খারাপের খবর আমরা জানতে পারছি। সেটা একটা টেনশন সবসময় কাজ করে, ফ্যামিলির টেনশন সবসময় কাজ করে। কিন্তু 2020 থেকে 2021টা অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। হ্যাঁ, একটা জিনিস ভালো যে 2020-তে যেই ভয়টা আমরা পেয়েছিলাম, হয়তো 2021-এ সেই ভয়টা পাচ্ছি না, তবে ঘুরে ফিরে তো সেম। আমার মনে হয় 2020 থেকে 2021-এ আরো বেশি মনে হয় এফেক্টেড হয়েছে মানুষ। তো সেই দিক দিয়ে তুমি যদি দেখো তো 21টা আরো বেশি খারাপ। তবে হ্যাঁ, নতুন কোনো জিনিস সেটা আমাদের অ্যাডপ্ট করতে একটু সময় লাগে। তার জন্য বলবো 2021 ইজ বেটার দেন 2020। বাট ভালো জিনিস আমরা কি করতে পারি, যে আমরা এতটাই বাইরে জগতের সঙ্গে এতটাই নিজেদেরকে মানিয়ে নিয়েছিলাম যে বাড়িতেও যে থাকা যায়। অনেকে আমরা রয়েছে যারা হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর বাইরে থাকেন, জব করেন। যেমন আমি কলকাতায়, তো আমি কলকাতার বাড়ি নয় আমার, আমি থাকি জলপাইগুড়িতে। তবে কাজের জন্য আমাকে এখানে থাকতে হয়, বাড়ির জন্য সময় পাই না। আমি ভেবেছিলাম যে যখন আমি একটি চ্যানেলে অ্যাঙ্কারিং করতাম, আমি বলেছিলাম যে এই অ্যাঙ্কারিং ছাড়ার পর আমি 2 মাস গিয়ে বাড়িতে থাকবো, মা বাবার সঙ্গে সময় কাটাবো। তো তারপরেই তো লকডাউন হয়ে গেল, অ্যান্ড তারপরে 2 মাস কি 1 বছর হয়ে গেল যে আমি মানে অনেক মাসে আমি জলপাইগুড়িতে কাটিয়েছি। সেটা একটা ভালো বিষয় যে ফ্যামিলির সঙ্গে অনেকটা সময় দিতে পেরেছি তাদেরকে, এবং অনেক ভালো ভালো মুভি দেখেছি, নিজের ক্রাফটের উপর কাজ করেছি। যেহেতু আমি তোমায় বললাম যে আমি অভিনয় করতে চাই, কারণ ওটা আমার বরাবরই একটা ইচ্ছে ছিল। তো সেখানে নিজেকে তৈরি করা, গ্রুমিং করাটা, অনলাইন থিয়েটার ক্লাস করতাম। তো সব মিলেমিশে সেটা যদি এই লকডাউন অ্যান্ড এত যদি ফাঁকার সময় না পেতাম, তাহলে সেটা হয়তো হয়ে উঠতো না, হতো, তবে এটা আরো বেটার হয়েছে। সেই জলপাইগুড়ি থেকে কলকাতা এই জার্নিটা ঠিক কেমন ছিল? গ্ল্যামার ওয়ার্ল্ডের ঢোকার ঠিক আগের মুহূর্তে যে জার্নিটা কিরকম ছিল? এই জার্নিটা অ্যাকচুয়ালি বলবো আই এম ভেরি লাকি। এটা সত্যি যে আমি খুব একটা এফোর্ট দিয়ে যে ঢুকেছি তো সেটা নয়। কেন বলছি এই কথাটা? কারণ আমি প্রচুর মানুষদেরকে দেখি যারা বাইরের শহর থেকে আসে এবং দিনের পর দিন স্ট্রাগল করে। তাদের হয়তো অনেক কটা বছর এখানে থাকতে হয়, তারপরে তারা কোনো একটা সুযোগ পাচ্ছে, কিংবা অনেক বছর থেকেও তারা হয়তো সুযোগ পায় না সেভাবে, তাদেরকে বাড়ি ফিরে যেতে হয়। এরকম আমি দেখেছি আমার আশেপাশে অনেকজনকে। তবে এই দিক দিয়ে আমি ভীষণ লাকি যে আমি কলকাতায়, আমার প্রথমবার কলকাতায় আসা একটি বিউটি পেজেন্টের মাধ্যমে, সানন্দার একটি এবিপির আন্ডারে একটি বিউটি পেজেন্ট হচ্ছিল, তো সেখানে আমার আসা। তো সেখান থেকে আমার জার্নি শুরু, এবং আই এম লাকি যে সেখানে বিভিন্ন ম্যাগাজিন, এবিপির সঙ্গে রিলেটেড বিভিন্ন ম্যাগাজিন ছিল। ওকে, 19-20 অ্যান্ড সানন্দা ম্যাগাজিন। তো সেখানে আমাকে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছিল
প্রথম দিকে। তো সেটাই আমার মনে হয় যে টার্নিং পয়েন্ট, যেখানে আমাদের মুখটাকে তো চেনাতে হবে সবাইকে, ইন্ডাস্ট্রির মানুষদেরকে, তারপরে না আমরা কল পাবো যে আমরা গিয়ে অডিশনস দিতে পারি। আমি বলবো না যে আমি যেখানে গেছি সিলেক্ট হয়ে গেছি, এটা একদমই নয়। তবে হ্যাঁ, আমাকে চিনেছে অনেকে, ম্যাগাজিনে দেখে, ফ্রন্ট কভার পেজে দেখে সবাই আমাকে চিনেছে, এবং চেনার পরে আমাকে দেখেছে হয়তো যে জিনা তুমি এসো, তোমার লুকটা পছন্দ, একটু লুক টেস্ট হয়ে যাক, কিংবা অডিশনের জন্য এসো। তো এই জিনিসটাও যদি কোনো নিউ কামার যদি এসে এই জিনিসটাও, এই সুযোগটাও পেয়ে থাকে, তাহলে বলবো যে সেক্ষেত্রে লাকি। কারণ আমরা যখন বাইরে থেকে আসি, উই ডোন্ট নো দ্যাট থিং, যে আমরা কোথায় যাব, কার সাথে কন্ট্যাক্ট করব, কার সাথে দেখা করব, বা কোথায় গিয়ে আমি অডিশনের কন্ট্যাক্টগুলো পাবো, সেখানে আমরা কনফিউজড হয়ে যাই। তো আমাকে সেগুলো করতে হয়নি। আমাকে বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে ওনারাই ফোন করেন এবং অডিশনের জন্য বলেন। এবং তুমি যে একটু আগে বলছিলে যে কি করে আমি অ্যাঙ্কারিং করতাম, তারপরে আমি অভিনয়ে কিভাবে এসেছি। তো দ্য মেইন থিং ইজ, আমি অ্যাঙ্কারিং করবো আগে কখনো ভাবিনি। আমি আগে অ্যাক্টিং এর জন্যই মানে মডেলিং করতাম, তার সাথে সাথে আমি অ্যাক্টিং এর ব্যাপারেই ভাবছিলাম। এবং আমি আমাদের দর্শকদের একটু থামিয়ে তোকে একটু বলি যে এই ওই পার্টিকুলার কর্পোরেট চ্যানেলটায় প্রবেশের আগে একটা বিশাল টক ঝাল মিষ্টি একটা কাহিনী আছে, যে কাহিনীটা জিনা নিজেই বলবে, যে ওই পার্টিকুলার চ্যানেলে কাজ পাওয়ার জন্য বা কাজটা আস্তে আস্তেও যদি এসে আবার চলে যায়, তারপরে আবার আসে, এরকম একটা চলতে থাকে, তারপরে আলটিমেটলি শি গট দ্য জব। সো ওই যে স্টোরিটা একটু আমাদেরকে বলো। ওটা আমি এখন বললে আমার নিজেরই বিশ্বাস হয় না যে এরকম হয়েছে, বাট দ্যাটস ট্রু। মানে এলাম গেলাম আবার গেলাম আবার এলাম। তো আমি মডেলিং করছিলাম। তো সেই সময় আমি একটি সিরিয়ালে একটি চরিত্রে আমি সুযোগ পাই। তো সেই কোন চ্যানেল? কালার্সে। এবং যেহেতু কি নাম সিরিয়াল? ধারাবাহিক গুরুদক্ষিণা। ওকে। তো আমি বরাবরই যেহেতু ইন্টারেস্টেড ছিলাম অ্যাক্টিং এ, তো আমি ভাবলাম ওয়াই নট। তখন আমি শুধু মডেলিংই করতাম, তো আমি ভাবলাম যে না ঠিক আছে, এটা দিয়েই স্টার্ট করি। তো আমি শুরু করি। 3 মাস আমি সরি মাই মিস্টেক। তার আগে আমার 19-20 কভার বেরিয়েছিল, সেই সময় আমাকে ডাকা হয় যে তোমার লুকটা পছন্দ হয়েছে, তুমি কি অডিশনের জন্য আসতে পারবে সঙ্গীত বাংলা থেকে। তো আমি বলি, আমি জানাই ওদেরকে যে আমি কখনো অ্যাঙ্কারিং করিনি সেভাবে। তো বলেছে যে নো প্রবলেম, তুমি এসো, অডিশন নিই, তারপরে দেখা যাবে। তো আমি গেছি, যাওয়ার পরে অডিশন দিয়েছি, এবং আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স। আমি কখনো এভাবে অ্যাঙ্কারিং এর জন্য অডিশন দিইনি, বাট আমি বাড়িতে যখন আসলাম আস্তে আস্তে ভেবেছি যে বাহ, বেশ ভালোই লাগলো, অন্যরকম একটা জিনিস। যদি সিলেকশন নাও হয় তাও ভালো, বাট আমি একটা নতুন এক্সপিরিয়েন্সের সাথে অনুভব করলাম, সেটা আমার খুব ভালো লাগলো। অ্যান্ড তারপরেও আবার যেই চ্যানেলটিতে আমি অ্যাঙ্কারিং করতাম, সেই চ্যানেলটা আমার মনে হয় যে আমরা সবাই প্রত্যেকেই ছোটবেলা থেকে ওটা দেখে দেখে বড় হয়েছি, এবং সেখানে যে ভিজেরা ছিল অনেকেই ছিল, এবং আমি তো তাদের ফ্যান ছিলাম। তারা যেভাবে কথা বলতো, যেভাবে তাদের ড্রেসিং সেন্স, যেভাবে নিজেদেরকে ক্যারি করতো, আমি তো হাঁ করে তাকিয়ে দেখতাম, যে আমি ভাবতাম যে একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আমি ভেবেছি যে না ঠিক আছে, এটা হবে না, বাট দ্যাটস ওকে, বাট হ্যাঁ। তো আমি অডিশন দিয়েছি। তো পরের দিন আমি সাডেনলি একটা কল আসে অ্যান্ড বলা হয় যে ইউ আর সিলেক্টেড। তো এবারে ওনার মানে কি বলবো, যে মহেন্দ্র সোনি যে ওনার, তো তার সঙ্গে দেখা করতে মিটিং ফিক্স করা হয়েছে, তোমাকে আসতে হবে। তো আমি যাই। এবারে যাওয়ার পর আমার যেতে একটু লেট হয়ে যায়। আমি তখন নতুন কলকাতায়, এবং আমি এই যে ট্রাফিক অ্যান্ড অল, কতটা ডিস্টেন্স, কতটা সময় লাগবে, সেগুলো আমার সত্যিই তখন খুব একটা জানা ছিল না। তো এটা আমার প্রায়ই হয়ে যেত গন্ডগোল, যে আমার একটু দেরি হয়ে যেত। তো আমি একটু দেরি করে পৌঁছই। উনি ভীষণ রেগে যান যে দিস ইজ মাই ফল্ট।
যে আমার কখনোই একটা মিটিং এ এভাবে দেরি করে যাওয়া উচিত নয়। তো আমি যাই, তো আমি লিফটে উঠবো, তার উনি আমার সামনে দিয়ে চলে গেল এবং আমাকে ওই অফিস থেকে ফোন করে বলা হলো যে ঠিক আছে তোমাকে আর আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তো সেদিন দাঁড়িয়ে প্রচন্ড কেঁদেছিলাম যে না ঠিক আছে, যখন সিলেকশন হয়ে গেল তারপরে এরকম একটা ব্যাপার তো হলো। তারপরে আমি ভাবলাম যে না, এই বিষয়টা ভুলতে হবে, তোমাকে এগোতে হবে জীবন। আবার অডিশনস এন্ড অল চললো, সবকিছু চলতে চলতে তারপর আমি ঠিক তার মাঝখানে আমি প্রচুর মডেলিং করেছি এবং এবং গ্রুমিং করছিলাম অ্যাক্টিং এর জন্য। সেই সময় আমার একটা সিলেকশন হয় কালার্স বাংলায় ওই চরিত্রতে, ঠিক আই গেস 1 বছরের কাছাকাছি সময় পর। তারপরে হঠাৎ করে ওই সিরিয়ালটা শুরু হলো, আমি সিরিয়াল করছি তো আমাকে আবার একদিন হঠাৎ সকালে ফোন, এই সকালবেলা ফোনগুলি খুব ভয়ের আবার খুশিরও। তো ফোন তো বলছে যে আমি সঙ্গীত বাংলা থেকে বলছি, সেই চ্যানেল থেকে, যে আমরা ভিজে খুঁজছি, তো তোমাকে তো আমাদের পছন্দই ছিল, এর আগে একটা ইনসিডেন্ট হয়েছিল তার জন্য তোমাকে নিতে পারিনি, তুমি কি ইন্টারেস্টেড এখনো, তাহলে তোমাকে তুমি বলো তো, তাহলে আমরা এগোতে পারি। লাইক ইয়া মানে এটা তো আমার খুবই ইচ্ছে, বলো এক্ষুনি চলে আসছি, আমি অফিসে দেখা করব, কি করব, আই এম ভেরি এক্সাইটেড বলেছি। বলার পরে আমি গেছি, সবার সাথে মিটিং করেছি এবং তখন আমাকে জানানো হয় যে ওই সময় আমি কন্ট্রাক্টে ছিলাম ওই সিরিয়ালের সাথে। তো আমাকে জানানো হয় যে তোমাকে যেহেতু আমরা লঞ্চ করব, তো সেক্ষেত্রে তুমি অন্য কাজ একসাথে করতে পারবে না, তোমাকে সিরিয়ালটা ছাড়তে হবে। এই প্রসঙ্গে একটা কথায় আসি, যখন তুমি ফার্স্ট এই ব্রেকটা পেলে অ্যাজ আ ভিজে পার্টিকুলার চ্যানেলে, সেক্ষেত্রে তোমার এই যে পিরিয়ডটা, এর মধ্যে তুমি কি কি শিখতে পারলে? অবভিয়াসলি ইউ স্পিক টু লট অফ অ্যাক্টর অ্যাক্ট্রেস, টলিউডের সঙ্গে একটা একদম সামনাসামনি মুখোমুখি কথা বলা হলো সমস্ত অ্যাক্টরদের সঙ্গে। তো এই এর প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে? হট করে শুনলে স্বস্তিকা আসছে, হট করে শুনলে অঙ্কুশ আসছে, হট করে শুনলে দেব আসছে, এই যে হঠাৎ ব্যাপারটা, এটা তো যখন তুমি জলপাইগুড়িতে ছিলে, যখন পার্টিকুলার চ্যানেল দেখতে, এগুলো তো খালি স্বপ্নই ছিল। তখন যখন স্বপ্নটা একদম সামনে চলে এলো, তাদেরকে ইন্টারভিউ করছো, কেমন ফিল হতো? সত্যি কথা বলতে প্রথম দিকে নার্ভাস ছিলাম, তারপর আমাকে দেখে জাস্ট একটা কথাই বলা হয়, তারপর থেকে আমার আর কোনোদিনও কোনো নার্ভাসনেস হয়নি। এবং আমি বলছি সেই কথাটা কি, প্রথমে আমি খুব নার্ভাস হতাম, এটা খুব স্বাভাবিক যে তুমি নার্ভাস হবেই। প্রথম যাদেরকে টিভিতে দেখেছি সবসময়, তো তারা হুট করে যদি সামনে চলে আসে, মাঝে মাঝে একটু ভয় লাগে, সবার ক্ষেত্রে লাগতো না, বাট মাঝে মাঝে কারো কারো ক্ষেত্রে লাগতো। বাট পরের দিকে আমাকে আমাদের যে মেন্টর আমি বলতে পারি, তিনি যে ছিলেন, তিনি আমাকে একটাই কথা বলেছেন যে দেখো, তুমি তো একদম প্রো অ্যাঙ্কার, ছোটবেলা থেকে অ্যাঙ্কারিং করে এসছো, সেটা তো নয়। তোমাকে আমরা নিয়েছি, তোমার মধ্যে একটা বাবলি ব্যাপার আছে, খুব মিশুকে মিষ্টি একটা ব্যাপার আছে, এর জন্য তোমাকে সিলেকশন করে নেওয়া হয়েছে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি ভাবো এটা তোমার বাড়ি, এই যে আমাদের চ্যানেল, এটা তোমাদের বাড়ি, এবং তুমি তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে কি করো, তাদেরকে আদর আপ্যায়ন করো, তার সঙ্গে ভালো করে কথা বলো, যে তারা যাতে কমফোর্টেবল হয়ে যায়, তারা যাতে সব কথা তোমার সঙ্গে শেয়ার করতে পারে, এটাই চেষ্টা করো। মানে আমরা প্রত্যেকেই তাই চেষ্টা করি। বলেছিল যে তুমি শুধু তাই ভাবো, যে তুমি এটা তোমার বাড়ি, যারা গেস্টরা আসছেন, যে সেলিব্রিটিসরা আসছেন, তারা তোমার বন্ধু। তো তুমি ভাবো যে তুমি তোমার বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, তুমি মানে কোনো ক্ষতি রাখবে না, যে তুমি তোমার বন্ধুদেরকে মানে আপ্রাণ চেষ্টা করবে যে তুমি ওদেরকে আদর করার। এই বন্ধুত্ব চলতে চলতে কতবার কাট একদমই হতো না, কোনো ইঞ্জিন একদমই হতো না। এটা সত্যি যে যখন আমার কারোর সাথে কনভারসেশনের কোনো কিছু হতো, আমার কোনো এনজি বা কোনো কিছু হতো না। যখন আমি একা বলতে হতো, বড় বড় স্ক্রিপ্ট একা বলে যাও টপ 10-এ, যে শুধু একাই হতো, সেখানে কাট হতো। বাট আর প্রত্যেক কটার শো আমি এক কাটেই যেতাম,
এটা তোমাকে বেসিক্যালি মানে এখন যে টলিউডে কাজ করছো এটা অনেকটা সাপোর্ট করেছে তো ডেফিনেটলি, বিকজ তুমি একদম ভাবে স্ক্রিপ্টটাকে পড়ে সেটাকে ন্যারেট করে তারপরে জিনিসটাকে নিয়ে যখন একদম অ্যাক্টর বা অ্যাক্টরদের সঙ্গে কথা বলতে, তো ন্যাচারালি এখন তুমি ডাইরেক্টলি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে। তো এটা ওই সময়টা, এই সময়টার মধ্যে যদি আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি তোমার ভীষণভাবে ওটা তোমাকে হেল্প করেছে। হ্যাঁ, হেল্প তো করেছে। অ্যান্ড যেটা সব থেকে বড় কথা যে আমি জানতে পেরেছি যে ওদেরকে সামনে থেকে সবাইকে দেখেছি, সবার স্ট্রাগলের কথা শুনেছি, সবার এক্সপিরিয়েন্স শুনেছি। আমাদের জীবনটা তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে গ্রো করে, রাইট? তো সেখানে যদি তুমি এত বড় বড় মানুষদের সবার, সেটা অপর্ণা সেন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুজিত মুখার্জি থেকে শুরু করে প্রত্যেকে এত বড় নামি দামি এত গুণী মানুষদের যদি তুমি এক্সপিরিয়েন্সের কথা শোনো, অবভিয়াসলি যে তুমি সেখান থেকে অনেক কিছু শিখতে পাবে। তো সেখানে আমিও শিখেছি। আমি নিজেকে সেখানে খুবই একদম বাচ্চা মনে করে সবটা শুনতাম এবং আমি ভাবতাম সবার জীবনে স্ট্রাগল আছে। যিশু সেনগুপ্ত থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারাই আসতেন কিছু না কিছু আমি তাদের থেকে শুনতাম এবং যেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। আপনারা দেখছেন জাস্ট নিউজ। আজকে আমাদের সঙ্গে অ্যাকশন কাটে আছে জিনা তরফদার। আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য হ্যাঁ জিনার মধ্যে একটা কোয়েশ্চেন থাকবে, তার সঠিক উত্তর যদি দিতে পারেন জিতে যাবেন আকর্ষণীয় পুরস্কার, হ্যাঁ জাস্ট নিউজের তরফ থেকে। তো জিনা, যেটা আরেকটা প্রশ্ন, যে এই ইন্টারভিউ নিতে নিতে অনেক কিছু উপলব্ধি হয়েছে, যেমন অপর্ণা সেনের সঙ্গে কথা বলে একটা আলাদা ফিলিংস, আলাদা সমস্ত কিছু, মানে উনি একটা ইন্ডাস্ট্রি, বোম্বাদা একটা ইন্ডাস্ট্রি। যদি অঙ্কুশ বা দেবের কথা বলি, ওরা আলাদা আলাদা দিক দিয়ে ক্ষেত্রে আলাদা আলাদা কাজ করেছে। তো পার্টিকুলারলি এক একজন মানুষের কাছ থেকে এক একটা জিনিস তুমি শিখতে পেরেছো। তো কার ইন্টারভিউটা তোমার কাছে সবচেয়ে এখনো ভীষণভাবে নাড়া দেয়? আমি সেক্ষেত্রে বলবো যিশু সেনগুপ্ত। কেন? কারণ আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনতাম। এত কিছু শেখার আছে ওনার থেকে, এত হাম্বল, এত কাইন্ড, এবং সত্যি কথাটা এত সুন্দর করে বলতে পারেন। আমার মনে হয় না যে ওনার মতো অনেস্ট আমাদের এই ইন্ডাস্ট্রিতে কেউ আছে। যে হতেই পারে আমরা পারফরমেন্স অ্যাংজাইটি হয় আমাদের কখনো কখনো, এই যে তুমি বললে যে এনজি হতো কিনা, কিংবা কখনো আমাদের ভয় লাগে যে আজকে আমার অপোজিটে এমন একজন আছে তার সঙ্গে আমাকে অভিনয় করতে হবে, একটু হলেও অ্যাংজাইটি হয়, চিন্তা হয়, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের সাথে সাথে কখনো আমরা সব কিছুতে ভালো হই না। কিন্তু আমাদেরকে এটাই ভেবে চলতে হয় যে আমাদের স্ট্রংগেস্ট পয়েন্টগুলোতে বেশি ফোকাস করতে হবে। তো এগুলো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, যেটা আমরা শুধু ভালোটাই সবসময় শেয়ার করি অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে সবসময় ভালোটাই পোর্ট্রে করার চেষ্টা করি, বাট আমাদের মানে যে ফ্লসগুলো রয়েছে সেগুলো আমরা হয়তো শেয়ারই করি না, করতে চাই না। বাট আমার মনে হয় ফ্লসগুলো যদি তুমি অন্য কাউকে বলো না, তখন সবাই রিলেট করতে পারবে। দিস ইজ ন্যাচারাল থিং। আমরা সবাই ভুল করি, আমরা সবাই নার্ভাস হই, সবাই ভুল করি সবার। তো যদি ফ্লসগুলো বলি না, তাহলে সেটা থেকে আমার মনে হয় যে অন্য কোনো ব্যক্তি আরো অনেক কিছু শিখতে পাবে। তো যিশু সেনগুপ্ত আমায় বলেছিল যে আমি কখনো নার্ভাস হয়েছো, আমি জিজ্ঞেস করেছিলাম। তো আমাকে বলছে যে 100টার উপরে ছবি করেছি, এখনো আমি শর্ট দেওয়ার আগে আমি নার্ভাস হই, বা প্রচুর লোকজন জড়ো হয়ে গেলে, একজন রাজার সময় ভিড় হয়ে গেছিল, সেই সময় আমি ভাবছিলাম যে আমি এই শর্টটা দিতে পারবো কিনা, এতজন দেখছে আমায়, আমি একটু কনসিয়াস হয়ে গেছিলাম। কিন্তু অ্যাক্টরদের তো সেটাই, যে তোমাকে সেই মুহূর্তটাকে তোমাকে নিজেকে স্ট্রং করে ওখান থেকে বেরোতে হবে, তারপরেই তুমি একজন ভালো অ্যাক্টর হতে পারবে। তো এই যে প্রত্যেকটা কথা আমি পারি, তো সবাই বলে রাইট, বাট আমি পারি না, বা আমার ভয় লাগে, এই কথাগুলো সবাই বলে না।
বলতে পারে না। এন্ড উনি ভেরি অনেস্ট, ছোটবেলা থেকে শুরু করে যা যা সত্যি সবই ইজ এ ওপেন বুক, সব বলেছেন। তো হি ইজ মাই ফেভারিট। তোমার বর্তমান যে কাজগুলো করছো সেটার মধ্যে পার্টিকুলার কোন শেডের উপরে বেসিক্যালি কাজ করছো? মানে তো একটা চয়েস থাকে না। হ্যাঁ শেড অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমি একজন অ্যাক্টর, আমি চাই যে আমি প্রত্যেকটা শেডে আমি অভিনয় করতে চাই, যেটা সত্যি কথা। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয়, আমি আমার কথা বলছি না, আমি তো এখনো খুব একটা অভিনয় করিনি, বাট অনেকের থেকে শুনেছি, যারা সিনিয়র তাদের থেকে শুনেছি, অনেক অভিনেতার মুখ থেকে শুনেছি যে একটা টাইপকাস্ট করে দেওয়া হয়। তো আমি চাইবো যে এটা আমার জার্নি শুরু, জাস্ট শুরুই, আমি চাইবো যে আমাকে যাতে কখনো টাইপকাস্ট না করে দেওয়া হয়। কোন টাইপকাস্ট? টাইপকাস্ট মানে বিভিন্ন ধরনের হতে পারে। লাইক আমাকে একটা খুব আরবান চরিত্রের জন্য সবাই বলে, বাট আমি একটা গ্রামের মেয়ের চরিত্র করতে চাই। মানে আমি বলছি যে সেটা টাইপকাস্ট, যে আমি বাবলি, আমি মিষ্টি, আমি বাবলি, আমি মিষ্টি, আমি একটা শহুরে মেয়ে, আমি এই চরিত্রটার থেকে বাইরে একটা চরিত্র করতে চাই। অ্যাজ অ্যান অ্যাক্টর তো সেটা আমি চাইবো, কিন্তু সেটা সুযোগও তো পেতে হবে, রাইট? এবং সিরিয়ালে যতবার বেশিরভাগ সময়, হ্যাঁ, তো বেশিরভাগ সময় যতবারই হয়, তো আমি এটা দেখেছি যে একটু নেগেটিভ চরিত্রে আমাকে দেওয়া হয়। তো একদম আমি জিজ্ঞেস করেছিলাম একজন ডিরেক্টর যে কেন, ওয়াই নেগেটিভ কেন? হ্যাঁ, তো বলছে তুই ভালো ঘর ভাঙতে পারবি। মানে কি এখন কারোর ঘর কি? না, মানে হচ্ছে আমার ওদের কথা অনুযায়ী যে যারা একটা অ্যাট্রাক্টিভ হয়, তো তাদেরকে এই ঘর ভাঙার দায়িত্বে তাদেরকে সিরিয়ালে চরিত্রে রাখা হয়। বাট দিস ইজ রং। ঠিক আছে, রং, বিকজ আমি আমার দর্শকদের বলছি জিনা কখনোই কারোর ঘর ভাঙতে যায়নি। একদম। তো তোমার এই স্পেশাল কোনো ড্রিম ক্যারেক্টার আছে যেটা এখনো পর্যন্ত, অনেক বড় জার্নি বাকি আছে, তবুও আস্তে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে এমন একটা ছোট্ট একটা ক্যারেক্টার সেটা খুব মনের ছুঁয়ে যায়, দেখেছি ওটা আমি করতে চাই, এরকম কোনো? হ্যাঁ, এরকম দেয়ার আর সো মেনি, বুঝলি তো। একটা আমি কি করে বলি, বাট এই মুহূর্তে আমার ছোটবেলা থেকেই আমার কুচকুচোতায় কাজল, নট রানী মুখার্জি। এই তো আমি বললাম, অনেকেই ভাববে যে হয়তো আমি রানী মুখার্জির চরিত্রটা করতে চাইবো। হ্যাঁ, আমার হাঁটা চলা হাব ভাব থেকে হয়তো বলবে, না, রানী মুখার্জি তো টমবয় হচ্ছিল। রানী মুখার্জি না, কাজল টমবয় ছিল। কাজল টমবয় ছিল। এন্ড আমি সরি, আমার ভুল, ক্যামেরার সামনে আমি ডেকটাপ হয়ে সবসময় থাকতে ভালোবাসি। তবে আমি যদি মানে নর্মাল লাইফে আমি একটা একদম অতি সাধারণ একটা সিম্পল মেয়ে, যে সবসময় একটা মানে ঢিলে ঢালা ড্রেস পরে আরাম করে থাকতে, ল্যাদ খেতে ভীষণ ভালোবাসি। তো আমি অনেকটা ওই কাজলের মতোই ছোটবেলা থেকেই আমি এখনো সাইকেল চালাই। ঠিক আছে, ডান পিঠে ঘুরে বেরোই, সবার সাথে কথা বলতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি। তো এরকমই তো কাজল, কুচকুচোদায়ের কাজল। আর যদি একটু এক্সপেরিমেন্টের দিকে যেতে চাই, তাহলে বলবো যে উড়তা পাঞ্জাবের আলিয়া ভাট। মানে আমি একটু এই ধরনের চরিত্র করতে চাই, নট কমার্শিয়াল খুব একটা। ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসুক বা এখানে কোনো তোমার গডফাদার নেই, গডমাদার নেই, বা কোনো পার্টিকুলার টিচারও নেই, তো ন্যাচারালি একটা প্রশ্ন সবসময় আসে বাইরে থেকে যারা আসে, যে তুমি কতটা নেপোটিজমের শিকার হয়েছো এখনো পর্যন্ত টিল ডেট। তো সেই ব্যাপারে যদি কিছু বল, মানে সামহাউ কেউ বলতে চায়, কেউ বলতে চায় না, কিন্তু সাম এক্সটেন্ট আছে, কিন্তু মেঘের আড়ালে আছে, তবু সেই জিনিসটা তোমাকে কতটা এফেক্ট করেছে টিল ডেট? আমি বলবো যে গডফাদার নেই বা ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তবে যে আছে সেটা হচ্ছে ভগবান আছে। এন্ড ভগবানের আশীর্বাদ আমার তো ভরে ভরে রয়েছে, এটা আমি অস্বীকারই করতে পারবো না। যদি না থাকতো তাহলে আমি এই অবধিও আসতে পারতাম না। ঠিক আছে, যতটা করেছি
সেটাকেও আমি ভীষণ প্রত্যেকটা দিন অ্যাপ্রিসিয়েট করি। আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা কিছু নেই, তো তাহলে যদি সত্যি নেপোটিজম এতটাই পাওয়ারফুল হতো তাহলে আমি এই অবধি আসতে পারতাম না। দিস ইজ ভেরি রং যে নেপোটিজম আরে কেন? যারা দর্শকরা যারা দেখছে তারাই তো স্টার কিড দেখলে দৌড়ে দৌড়ে যায়, তারাই স্টার কিডদের মুভি হলে গিয়ে দেখে বেশি বেশি করে। বাইরে থেকে যারা আসে তাদেরকেও তো সাপোর্ট তোমরাই করবে, তোমরাই একটা স্টার কিডকে স্টার বানাও, রাইট? বা তোমরা একটা নর্মাল মানুষকে তোমরা স্টার বানাও। ইটস আপ টু ইউ, মানে অডিয়েন্স কে বলছি যে ভিউয়ার্সরাই ক্রিয়েট করতে পারে একজন স্টার, আর কারোর ক্ষমতা নেই। একজন নেপোটিজমের ক্ষেত্রে বলছি যে কারো ব্যাকগ্রাউন্ড আছে কিংবা ইন্ডাস্ট্রির কেউ তার ছেলে মেয়ে হোয়াট এভার ইট ইজ তাকে লঞ্চ করে দিল, বাট তার মধ্যে যদি সেই স্পার্কটা না থাকে, সেই এক্স ফ্যাক্টরটা না থাকে, চলবে না। তো তুমি বলতে চাইছো যে বর্তমানে তুমি যতদূর পর্যন্ত এসছো সেক্ষেত্রে এই নেপোটিজম শব্দটা তোমাকে খুব একটা এফেক্ট করে না? দ্যাটস ভেরি গুড সাইন। আমি অবশ্যই বলবো যারা টলিউডে কাজ করতে আসছো বা অলরেডি কাজ করছো তাদের পক্ষে, বা যারা আগামী দিনে আসবে, এই একটা সংখ্যা যে আমাকে কেউ এক্সপ্লয়েট করলো, বলিউডে হতে পারে, টলিউডে একদমই সেরকম। দ্যাটস ভেরি গুড, এটা ভালো সাইন। নতুন একজন অভিনেত্রীর মুখ দিয়ে যদি এই কথাটা শুনি, আমাদের সবার মনে যারা অভিনয় করতে যাচ্ছে বা অভিনয়ের জগতে আসতে চাইছে তাদের একটা আত্মবিশ্বাস বাড়ে যে না, আমরাও পারি। যে কোনো জায়গা থেকে আমরা কাজ করি না কেন, আমরা জিনার মতনই আরো বড় হতে পারি আর আস্তে আস্তে আমাদের জীবনটা এখানে নিয়ে যেতে পারি। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যেটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর আমি জানি না, আমার দর্শকরা জানে, তুমি কিছুটা সাম এক্সটেন্ট যদি বলো, সেটা হচ্ছে ট্রোল তোমাকে নিয়েও হয়েছে অনেক অনেক। সঙ্গীত বাংলাতে যখন তুমি পার্টিকুলার চ্যানেলে অ্যাজ এ ভিজে ছিলে তখনও ট্রোল হয়েছে। তো ট্রোল ব্যাপারটা তুমি কি এর আগে বেশ আইসক্রিমের মতন উপভোগ করো, না ইটস কাইন্ড অফ ঝাঁকে যা খুশি? আমার মনে হয় কি যে অনেকে বলে, আমি একটা জিনিস বলছি, আমাদের যেহেতু এটা একটা আড্ডা চলছে এখানে, আরেকটা জিনিস অনেকে বলে যে ট্রোলটা টিআরপি বাড়াতে সাহায্য করে, একটা পার্সনকে যে এলেভেলে কথা বলছে তার ট্রোল বেশি হয়। তো তুমি কি বলো এই ব্যাপারে? দেখো, আমার শুধু ট্রোলটাতে নয়, আমার পুরো সোশ্যাল মিডিয়ার পুরো এই প্যাটার্ন যে নতুন একটা কি বলবো, নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে, পুরো এই বিষয়টাতেই আমার ভীষণ আপত্তি। কিন্তু আমার মনে হয় কি এখন ওটা থেকে বেশি নেগেটিভিটি। কেউ একটা চট করে 1 মিনিট লাগছে ওটা কথা বলে দিতে বা একটা কমেন্ট করে দিতে, 5 দিন পাতে দিচ্ছে না, 6 দিনের দিন তো আমাদেরও একটু মনটা খারাপ হয়, স্বাভাবিক, সবার হয়। বাট এই যে ইগনোর করে থাকতে হবে, অ্যান্ড হার্মফুল তো বটেই। অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি একটা কোয়েশ্চেন আমি যখন অ্যাঙ্কারিং করতাম সবাইকে বলতাম যে স্টারডম আসার পরে লাইফে কি চেঞ্জ হয়েছে। আমার কিছুই আসেনি, বাট 2-4টে মানুষ আমাকে এখন চেনি, আমি সেই দিক থেকে বলছি। একটা জিনিস বুঝেছি, যত তোমাকে মানুষ চিনবে তত ক্রিটিসিজমটা তোমাকে সহ্য করতে হবে, এই জিনিসটা আমি শিখেছি। এখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তোমার সিনিয়র, তারা কিছুটা বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরে তারা এখন আরেকটা সেকেন্ড ইনিংস শুরু করেছে, রাজনীতির ইনিংস। তো তুমি কি বলবে ব্যাপারে, যে একজন অভিনেতার আরেকটা দ্বিতীয় একটা প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার রাজনীতি, এটা কতটা যে মানুষটাকে ধারাবাহিকে বা সিনেমাতে কেউ দেখছে, সিনেমায় পর্দায় দেখছে, তাকে হঠাৎ একদম ঘরের সামনে হয়তো বা কলিং বেল বাজিয়ে আমি অমুক, তো এই যে হঠাৎ একটা পরিবর্তন, একটা শিল্পীর পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমার আগের ইন্টারভিউ অনেকে অনেক রকম ভাবে বলেছে, সেটা আমি আমার যারা দর্শক তারা দেখেছে, তারা কি কি অ্যান্সার করেছে। তো জিনা তরফদার যেহেতু একজন নবীন প্রজন্মের একজন প্রতিনিধি, ভোটাধিকার প্রয়োগ করেছে,
আমি তার কাছে জিজ্ঞেস করতে চাইবো এটা কতটা ইম্পর্টেন্ট একজন অভিনেতা বা অভিনেত্রীকে আর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে রাজনীতি। দেখো আমি বলবো যে রাজনীতি করাটা 18 বছরের পরে সেটা আমাদের অধিকার, রাইট? তো এবারে সেটা একদম পুরোপুরি ব্যক্তিগত বিষয়, কে রাজনীতি করতে চাইছে কে রাজনীতি করতে চাইছে না, এটা একদমই ব্যক্তিগত তাদের ব্যাপার, আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলছি না। বাট হ্যাঁ, এটা মাঝে মাঝে মনে হয় যে এমনি আমি অ্যাক্টর বলে আমি রাজনীতিতে চলে এলাম, আমার পপুলারিটি আছে, দিস ইজ নট রাইট ফর মি। কারণ আমাদের একজন ভালো লিডারের দরকার, যে আমাদের সমাজের জন্য কিছু করতে চাইবে। রাজনীতি থেকে না, আমি সেটাই বলছি যে থেকে আসা ভালো না রাজনীতি ব্যাকগ্রাউন্ডই ভালো না একজন অ্যাক্টর, একজন অভিনেত্রী বা একজন অভিনেতাও একজন ভালো রাজনীতিবিদ হতে পারে, কিন্তু তার জন্য তার ইচ্ছেটা থাকা চাই, রাইট? মানে যে আজকে যদি আমি কথা বলি শাইনি ঘোষ, শি ইজ ব্রিলিয়েন্ট, অ্যাক্টিং এর ক্ষেত্রেও ব্রিলিয়েন্ট, এবং শাইনি ঘোষ যা করেছে সবার জন্য সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো আমি বলবো যে এরকম লিডার আমাদের দরকার রাজনীতির ক্ষেত্রে, সেটা যদি অ্যাক্টিং এর থেকেও আসুক কিংবা রাজনীতির কোনো অন্যখান থেকে অন্য কোনো পেশা থেকে আসুক, আমরা ওয়েলকাম করব। আর একটা জিনিস আমি বলছি, এই পরিপ্রেক্ষিতে এখনের অনেক শিল্পী যারা এখন কাজ করছে বিভিন্ন সিরিয়ালে বা সিনেমাতে, তারা বলেছে এই প্রসঙ্গে যে আমাদের ইন্ডাস্ট্রির যদি উপকার হয় তবে 12 জন কেন 20 জন 25 জন 30 জন অভিনেতা অভিনেত্রী করুক রাজনীতি, কিন্তু অ্যাকচুয়ালি যদি ইন্ডাস্ট্রির জন্য কিছু উপকার কিছু না হয়, এটা ইন্ডাস্ট্রির কি উপকার? অবশ্যই ইন্ডাস্ট্রি চাইবে যে ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে তারও কিছু দাবি দাওয়া থাকতেই পারে, মানে কোনো একজন শিল্পী যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু তো থাকে যেগুলো ইন্ডাস্ট্রিতে থাকাকালীন প্রডিউসারদের কোনো প্রবলেম থাকে, ডিরেক্টরদের প্রবলেম থাকে, আর্টিস্টদের প্রবলেম থাকে, টাকা পয়সার অনেক প্রবলেম থাকে, বা আনুষঙ্গিক ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, যেটা সাধারণত একটা পলিটিশিয়ান সহজে সমাধান করতে পারে, একটা অভিনেতা গিয়ে ওই সমাধানটা করতে পারবে না। সেই জন্য অনেকে এই বিষয়ে আলোকপাত করেছে। তুমি কি বলবে? তো সেটা তো আমি চলে গেলাম একেবারেই পাওয়ারের ক্ষেত্রে। এবং পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যদি আমার হাতে থাকে অনেক সময় আমি সেটাকে মিসইউজও করতে পারি। যদি মিসইউজের কথা ভেবে, পাওয়ারের কথা ভেবে সে যদি করতে চায়, তো তাহলে আমার মতে সেটা ঠিক নয়। আমি চাইছি যে যাতে আমাদের সমাজটার উন্নতি, যে লিডার হবে সে যদি একজন অ্যাক্টরও হয় তাতে আপত্তি নেই, কিন্তু তার যে রেসপন্সিবিলিটিস রয়েছে, তার যে দায়িত্ব রয়েছে, সেটাকে যদি সে ঠিক মতো পালন করে, বিকজ উই নিড আ গুড লিডার, তাই না? আমরা তো একজনকে ভোট দিয়ে জিতিয়ে তারপরে তো তাকে শুধু থিয়েটারে দেখতে যাব না, আমরা এক্সপেক্ট করব যে সে যাতে আমাদের রাস্তা খারাপ হয়েছে সেটারও দায়িত্ব নেই, কোনো প্রবলেম হয়েছে সেটারও দায়িত্ব নেই, সেটাই তো চাইবো। তার পাওয়ারের জন্য যদি সে রাজনীতি করে, তো সেটাকে আমি সাধারণ জনগণ হিসেবে তো সেটাকে আমি সাপোর্ট করব। এবার একটা অন্য প্রসঙ্গে আছে যে অ্যাক্টিংটা শেখার জন্য বা অ্যাক্টিংটাকে জানার জন্য সত্যি কি এই যে কলকাতা শহরে বিভিন্ন ওয়ার্কশপ হয় বা ট্রেনিং স্কুলগুলো আছে, এর উপযোগিতাটা কতটা? হ্যাঁ, দেখো আমি বলবো যে উপযোগিতা তো ভীষণভাবে রয়েছে। কারণ তুমি কখনো শুনেছো যে একটা মেয়ে বা একটা ছেলে কখনো কোনোদিনও গান শেখেনি, বাট হি ইজ এ সিঙ্গার আর শি ইজ এ সিঙ্গার? শোনোনি কিন্তু। বা কোনো একজন ডান্সার বা কোনো একজন ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ারিং না পড়ে তো ওটা করতে পারবে না। তো কিন্তু অ্যাক্টিং এর ক্ষেত্রে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমি কোনো কিছু না শিখি, না জেনে, শুধু দেখতে আমাকে সুন্দর বা আমাকে অ্যাট্রাকটিভ, তো আমি অ্যাক্টিং করতে পারবো। করতেই পারো, তোমাকে হয়তো স্ক্রিনে দাঁড় করিয়ে দিলে তোমাকে সুন্দর লাগবে, বাট আমার মনে হয় যে গ্রুমিংটা দরকার, ক্রাফটটা। কারণ তুমি একজন শিখে আসা ব্যক্তি
এবং একজন না শিখে আসা ব্যক্তি যখন ক্যামেরার সামনে দাঁড়াবে, যখন যেভাবে কথা বলবে, দুটোর মধ্যে পার্থক্য তুমি নিজেই ফিল করতে পারবে। তো আমি একজন আর্টিস্ট হিসেবে কেন কাউকে বলার সুযোগ দেব? উচিত না। তাই ইন্ডাস্ট্রিতে তোমার ইন্সপিরেশন কে? ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্র চট্টোপাধ্যায়। তো ওনার সঙ্গে কথা বলার সুযোগ একদমই পাইনি। আমি এটা নিয়ে ভীষণ দুঃখিত। মানে আমার এটা খুবই একটা বিগেস্ট ড্রিম বলা যায় ছিল, বাট সেটা হয়ে ওঠেনি। একটা অডিশন দিয়েছিলাম, তো সেখানে সেই অডিশনটা আমার সিলেকশন হয়নি। বাট আমি জানতে পারি পরে যে ওই অডিশনে যার সিলেকশন হয়েছে সে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেই অভিনয় করছিল, তার অপোজিটে। আমি ভাবছিলাম যে আমি কেন অডিশনটা, আমি যদি জানতাম আমি আরো ভালো করে দিতাম, কেন হলো না? মানে এটার জন্য আমি রিগ্রেট করি। অ্যান্ড সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আই গেস লাস্ট কোনো একটা অভিনয়, কোনো একটা ফিল্মের অভিনয়, এবং যে ডিরেক্ট করেছে সে আমার ভালো কাছের একজন বন্ধুই, তো সেই আমায় বললেন। তো এবারে এরকমও কথা ছিল, তখন আমি জলপাইগুড়িতে ছিলাম, আমি এরকমও কথা ছিল যে প্লিজ আমাকে যেদিন তোমাদের শুটিং হবে প্লিজ আমাকে ডাকবে, আমি একবার এসে আমি দেখা করতে চাই। তো বলেছিল ঠিক আছে, তুই যেদিন শুটিং হবে আমি তোকে ডাকবো। তারপর যখন শুটিং হচ্ছে তখন আমি জলপাইগুড়ি ছিলাম, আসতে পারিনি। তখন আমাকে বললো আরে তুই এত চাপ নিস না, যখন ডাবিং হবে আমি তোকে ডাকবো। তারপরেই তো উনি ওই শুটিং করতে করতেই ওনার পজিটিভ এলেন এবং দুঃখের খবর। তো জিনা তরফদারের সঙ্গে গল্প করতে করতে টক ঝাল মিষ্টি আড্ডা একদম শেষের দিকে চলে এসেছে জিনা। তো শেষের দিকে যে প্রশ্নটা আমার করতে অবশ্যই হবে, কেননা জিনার আগামী দিনে অনেকগুলো কাজ ওর কাছে আছে, ও কাজ করতে চলেছে। তো সেগুলো যদি সামান্য, আমি এখনো পর্যন্ত মিডিয়াতে আসেনি বলে আমি তার ডিটেলস নাম আমি জানতে চাই না, তবু আমি একটু জিনাকে বলবো আলোকপাত যদি করো সামান্য যে কাজগুলো তুমি করছো। নিশ্চয়ই। তো আমিও আই কান্ট টেক দ্য নেম, বাট কি করছি সেটা আমি কিছু কিছু বলতে পারি। একটা ছবি রিলিজ হচ্ছে, সেটা তো পুজোতে সৃজিত দার ডিরেক্ট করা। সেটা তো বাই দ্য ওয়ে আমি একেবারে এই প্রসঙ্গে আসবো করেও বাইপাস দিয়ে না চলে গিয়ে ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আমাদের পরম প্রিয় সৃজিত দার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা একটু বলো। অসাধারণ। সৃজিত দা অ্যাজ এ ডিরেক্টর আমাদেরকে, আমরা যারা এই ছবিতে রয়েছি অনেকেই নতুন মুখ দেখতে পাবে, এবং সবাইকেই অ্যাক্টার্সদেরকে প্রচণ্ড একটা জোন ক্রিয়েট করে দেন এবং বলে যে যা হয়েছে হয়েছে, ভুল ওইসব ভাবিস না, শর্টে ফোকাস কর, ভাব যে পরেরটা হবে, পারবি। এইরকম এতটাই সাপোর্টিভ যে কখনোই, আমি শুনেছি যে এর আগে যে সৃজিতদা প্রচণ্ড বকাঝকা করেন বা খুব রাগী একজন ব্যক্তি, না ওরম দেখে মনে হয় যখন শর্ট দিতে গেছি, বা সবাই, শুধু আমার ক্ষেত্রে নয়, আমি প্রত্যেককে দেখেছি যে একটা চিৎকারও করেননি বা ওরা মাথা গরম করে কোনো কথা বলেনি। ইভেন যখন প্রত্যেকে আমরা যারা যারা নতুন ওখানে ছিলাম, অন্য কারো শর্ট হচ্ছে আমাদেরকে ডেকে মনিটরে দেখিয়েছেন উনি যে দেখ, এই মনিটর সবসময় দেখবি, যারা সিনিয়র অ্যাক্টর তাদের মনিটর দেখবি, তাহলে সেখান থেকে শিখতে পারবি। মানে এই যে গাইডেন্সটা, এটাই কজন করে বলো? দ্যাটস হোয়াই হি ইজ সৃজিত মুখার্জি। অ্যাপার্ট ফ্রম সৃজিতের ছবির বাইরে, শ্রদ্ধেয় সৃজিত মুখার্জি ছবির বাইরে আর কি কি কাজ তোমার? তো আপাতত দুটো ওয়েব সিরিজের প্ল্যানিং চলছে। একটা শুটিং শুরু হয়ে গেছে আর একটা শুটিং খুব জলদি শুরু হবে, বাট আমি যে বললাম এখনো সেটা আমি বলতে পারবো না। এখন ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। অ্যান্ড কিছু কিছু মিউজিক ভিডিওর প্ল্যানিং চলছে, সেটাও আমি এখন বলতে পারবো না। অ্যান্ড সেটার জন্য ওয়েট করতে হবে। একদম শেষে আমরা চলে এসেছি। এই আমাদের আড্ডা, আমাদের নতুন প্রতিভা জিনার সঙ্গে আড্ডা দিচ্ছি। এখনো পর্যন্ত অ্যাকশন কাটে আমরা অনেক আর্টিস্টদের সঙ্গে কথা বলেছি, অনেক যারা সিনিয়র আর্টিস্ট তাদের সাথে কথা বলে। এই প্রথমবার আমি ইন্টারাক্ট করছি এমন একজন নবীন প্রতিভার কাছে, যার কাছে এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির দুনিয়াটা একেবারে নতুন, কিন্তু আস্তে 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 সেই দুনিয়ায় প্রবেশ করে ফেলেছে এবং যেটা গ্রিপ হয় সেই গ্রিপটা কিন্তু
জিনা ধরে ফেলেছে। আর এই সূত্রে আমি জিনার কাছ থেকে আমার শেষ প্রশ্ন হবে যে তোমার জীবনের ক্ষেত্রে আগামী 10 বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাইবে? এই যে এই প্রশ্নটা না আমি সবাইকে করতাম, বাট আমার দেখো আমি না এরকম 10 বছর 5 বছর এইভাবে আমি ভাবি না। আমি ছোটবেলা থেকেই আমার আমার এই জগৎটা ভীষণ প্রিয় ছিল, এবং আমি মনে করি যে আই এম লিভিং মাই ড্রিমস। আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্নের জগতেই রয়েছি আমি। তো এবারে আমি যতটা এফোর্ট দেব, যতটা হার্ডওয়ার্ক করব, এবং আমার লাক যতটা আমার সাথ দেবে ততটাই আমি এগোবো। আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার, কিন্তু আমি কখনো ওই ছকের মধ্যে নিজেকে কখনো বাঁধি না যে 5 বছর 10 বছর। ইচ্ছে থাকে, তবে ওগুলো আমি বলি না, ওগুলো নিজের মনেই আমি রাখতে চাই। সো আমরা ছকবাঁধা জীবন আমরাও চাই না, আমরাও ছকবাঁধা জীবন থেকে বেরোতে চাই। তো ছকবাঁধা জীবন সবার একটা প্ল্যানিং থাকে 10 বছর বাদে কি হবে না হবে। তো যাই হোক, এই ছকবাঁধা জীবন থেকেও একটা অন্য জীবনে আমরা যে জীবনটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, ওর আমার জিনা তরফদার